আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে তো রাস্তা নয়। জানেন না ওই স্কুলে এই সময় কারা থাকে? আওয়াজটা পাশের ঘর থেকে আসছে না? আপনাকে কি বিশ্বাস করতে পারি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10। রেলের স্টাফ নীলাদ্রি শহর থেকে তার ট্রান্সফার হয় এক অজপাড়া গাঁ মতিগঞ্জে। কাজে যোগদানের আগে এক গভীর সমস্যায় পড়ে যায় সে। কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাবে সে? পারবে কি মতিগঞ্জকে প্রেতাত্মার কবল থেকে মুক্ত করতে? আমাদের আজকের নিবেদন লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে প্রেতপুরী মতিগঞ্জ। লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির লেখালেখি শুরু 2014 সাল থেকে। 2021-এ ইউটিউবে অডিও স্টোরি প্রকাশ এবং বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশ হওয়া শুরু। তারপর 2022-এ প্রথম একক বই প্রকাশ। এরপর 2023 সাল থেকে নিয়মিত অডিও স্টোরিতে লেখা শুরু এবং 2023-এ দ্বিতীয় একক বই প্রকাশ। আজকের গল্প পাঠে কুন্তল, মুখ্য চরিত্র নীলাদ্রির ভূমিকায় অরুময়, অন্যান্য চরিত্রে বিশ্বজিৎ, কৌশিক, আলাপন, বাল্মীকি, অভিষেক, দেবজিৎ, ঋষিতা, হ্যাপি, নীল, অতনু ও অমিত। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির গল্প প্রেতপুরী মতিগঞ্জ। এক বছর কলকাতায় কাজ করার পর হঠাৎই মতিগঞ্জে ট্রান্সফার অর্ডার আসলো নীলাদ্রির। হাতে নোটিশ পাওয়ার পর থেকেই নানান জনের নানান জল্পনা। অফিস কলিগ সমিত একদিন তাকে বলল, দাদা জায়গাটা মোটেই সুবিধার না। একে তো অজপাড়াকা, তারপর শুনেছি নাকি জনবসতি শূন্য গ্রাম ওটা। সেই ট্রেন অ্যাক্সিডেন্টের কথাটা মনে আছে? হ্যাঁ, সে কি আর ভুলতে পারি? 1 বছরও তো মনে হয়নি। হ্যাঁ, তা তোমাকে এত জায়গা ছেড়ে ওইখানে ট্রান্সফার করলো কেন কে জানে। ছাড় না, কদিন কাজ করে নেব, তারপর সুযোগ বুঝে আবার কলকাতায় আসার অ্যাপিল করব। বিশাখাকে তো নিয়ে যেতে পারবো না, ও থাকতে পারবে না ওখানে। আর ওকে ছেড়ে বেশি দিন দূরে থাকা আমার পক্ষেও সম্ভব না। তাই একটু কষ্ট করে নেব, কি আর করা যাবে। তবে ফিরে এসে আবার এখানেই দেখে নিস। তবে দাদা যে কদিন থাকবে না খুব সাবধান কিন্তু। যা সব শুনেছিলাম, বাপরে বাপ, ও জায়গাটা কিন্তু ভুতুড়ে। না না, এই কথা আমি খুব একটা বিশ্বাস করি না। সে কি গো, টিভিতে তো দেখিয়েছিল। আরে ওই স্কুলটা আছে না, আরে লাশগুলো যেখানে শোয়ানো ছিল, ওর পাশ দিয়ে তো ওই 6টা নাগাদ আর কেউ ভয়ে যায় না। যারা বা ভুল করে যায়, কি সব নাকি আওয়াজ শোনে। আর ওই স্কুল চলাকালীন অনেকে অনেক ঘটনা শেয়ার করেছিল, শুনেছিলাম। আর যেখানে ওই ঘটনাটা ঘটেছিল, ওই মানে এই মতিগঞ্জ আর 4 মাথার মাঝখানে, ওখানে তো রেড অ্যালার্ট। আর একটা কথা বলি শোনো, ওই যখন রাত 10টার পর ওখান থেকে কোনো ট্রেন ক্রস করে, সেখান থেকে নাকি ট্রেনের প্যাসেঞ্জাররা নানা রকম চিৎকার শুনতে পায়। আর সে চিৎকার নয়, হাহাকার। ঠিক যেমন এই অ্যাক্সিডেন্টের সময় যেমন হয়েছিল। আচ্ছা তুই এবার থাম তো, বেশ একটা ভুতুড়ে জায়গায় গিয়েই নয় কদিন থাকবো, কি আছে? সমিত আশ্চর্য হয়ে কিছুক্ষণ নীলাদ্রির দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল,
সে কি গো, এই তোমার কি ভয় ডর বলে কিছু নেই গো দাদা? না, একেবারেই নেই। তবে তুই কিন্তু বৌদিকে কিছু বলবি না, ও আবার এসব জানলে আর আমার রক্ষে রাখবে না। কি যে বলো না, মতিগঞ্জের ট্রেন দুর্ঘটনার কথা বৌদি তো জানবে নিশ্চয়ই, আর সেটা জানলে তো ভুতুরে ব্যাপারটাও জানবে। না না, ভূতের গুজবটা ও কিছুই জানে না, আমি জানতেও দেব না। আচ্ছা, রবিবার সকালে ট্রেনে যাচ্ছি, তুই ক্যাব ঠিক সময় পাঠিয়ে দিবি কিন্তু। হ্যাঁ, হাওড়া যাবার পথে গাড়ির ড্রাইভার কথায় কথায় জিজ্ঞেস করে জানতে পারল নীলাদ্রির মতিগঞ্জে যাবার কথা। আর তা শুনেই সে খানিকটা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, আপনি মতিগঞ্জে যাচ্ছেন? ও বাবা, ওখানে গিয়ে চাকরি করবেন কি করে? তো ডেঞ্জারাস জায়গা। ওই যবে থেকে ওই ট্রেন দুর্ঘটনাটা হয়েছে না, তারপর থেকে তো ওটা ভুতুড়ে গ্রাম। ওখানে পোস্ট অফিসে আমার ভগ্নিপতি কাজ করে, ওই বলেছিল কি ভয়ে ভয়ে কাজ করে বাড়ি ফেরে। ওর বাড়ি ওই দাড়িঘাটার আরো একটু ওই 2টো স্টেশন পরে আর কি। 6টা ট্রেনেই ফেরে, তবে পোস্ট অফিস থেকে কিছুটা হেঁটে স্টেশন, আর সেই পথে একটা স্কুল আছে। ওখান থেকেই নাকি প্রায়ই মানে কখনো চিৎকার, কখনো আবার কান্নার শব্দ এসব শোনা যায়। তা আপনি ওখানে থাকবেন কোথায়? ওই তো পোস্ট অফিসের কাছাকাছি থাকবো। ও, তবে স্কুলটা তো শুনেছি স্টেশনের একেবারে কাছেই, তাই স্কুলের পাশ দিয়ে তো আপনাকেও যাওয়া আসা করতেই হবে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আরে সবই মনের ভুল, একটা আতঙ্ক হয়ে গেছে মানুষের মনে, তাই এসব গুজব ছড়িয়ে বেড়ায়। আপনি তো কিছুই মানেন না দেখছি, বেশ সাহসীও। তবে আর চিন্তা কি, তবুও বলবো একটু একটু সাবধানে থাকবেন স্যার। নীলাদ্রি একটু মুচকি হাসল কেবল, আর কিছুই বলল না। সকাল 11টায় ট্রেন ছেড়ে বিকেল 5টায় পৌঁছানোর কথা মতিগঞ্জ, তবে আজ গাড়ি 1 ঘন্টা লেটে চলছিল। ট্রেনে অনেকের সাথে আলাপ হয়েছিল নীলাদ্রির, তবে মতিগঞ্জে যাওয়া নিয়ে ভালো মন্তব্য কেউই করেনি। সবার একটাই প্রশ্ন, কি করে মেনে নিলেন ওখানে কেউ যায়? জেনে বুঝে ভূতের রাজ্যে যাচ্ছেন দাদা, এই জাতীয় মন্তব্য। তবে নীলাদ্রি কারোর কথাতেই বিশেষ কান দেয়নি। তবে রাজীব নামের একটি ছেলে যে ওখানে থাকে, আর সেও রেলওয়ে স্টাফ, সে এমন কিছু একটা কথা বলে যা শুনে নীলাদ্রির গা ছমছম করে ওঠে। মতিগঞ্জ পৌঁছতে তখন আর 4টে স্টেশন বাকি ছিল, আর ঠিক তখনই রাজীব বলতে আরম্ভ করলো, দাদা আমি গত 2 বছর হলো এখানে আছি, বুঝলেন। প্রথম 1 বছর বেশ শান্তিতেই ছিলাম, তবে গত 1 বছর ধরে মানে ওই ট্রেন দুর্ঘটনা হওয়ার পর থেকেই সেই শান্তিটা যেন আর নেই। আমার নাইট ডিউটি যখনই পড়েছে তখন কিছু না কিছু একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছেই। একদিন রাত্রে কলবুক দিতে যাচ্ছিলাম এক অফিসারের বাড়িতে, বুঝলেন। হঠাৎ মনে হলো যে আমার পেছনে কারা যেন আসছে। তখনই খেয়াল হলো আমি ওই দুর্ঘটনাস্থলের পাশ দিয়েই যাচ্ছি। আমি তাড়াতাড়ি করে সাইকেলটা চালাতে লাগলাম, তবে যতই জোরে চালাই না কেন জানি না আমার মনে হচ্ছিল তারা আমার থেকে এগিয়েই চলেছে। এক সময় তারা আমাকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল, বুঝলেন। আর তারপর আমার দিকে ফিরে তারা অঝরে কাঁদতে শুরু করলো। তাদের এই ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয়ে সাইকেল থামিয়ে দৌড়তে লাগলাম, আর মুখে রাম নাম জপ করতে লাগলাম। তারপর ওরা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। ওরা যতই এগিয়ে আসছে আমার হৃদস্পন্দন ততই বেড়ে চলেছে, বুঝলেন। আমি বুঝতে পারছিলাম না যে কি করব, রাম নামেও কাজ হচ্ছিল না। তারপর তারা আমার একদম সামনে চলে এলো, আমি ভয়ে চোখ বুজে ফেললাম। আর তারপর যখন চোখ খুললাম ততক্ষণে ওরা আমাকে ছাড়িয়ে সামনের দিকে অনেকটা এগিয়ে গেছে, বুঝলেন। আর এগোতে এক সময়
সামনের রেল লাইনে পৌঁছে ওরা একসাথে সবাই মিলিয়ে গেল। এই ঘটনার পর থেকে আমি রাতে কলবুক দিতে যাওয়ার আর সাহস পাইনি। যদি কাজ আসে আমি যেভাবেই হোক এড়িয়ে যাই বা অন্য কাউকে দিয়ে দিই। এই এতজনের কথা শুনলাম, আমি কোনোটাই তেমন পাত্তা দিইনি। তবে তোমার ঘটনাটা হালকায় নিতে পারলাম না। তুমি যা ফিল করেছো তাই বলছো, সেটা তোমার চোখে মুখে স্পষ্ট। শুধুই কি একটা ঘটনা দাদা, আরও অনেক কিছু ঘটেছে আমার সাথে। আপনি তো আমার ডিপার্টমেন্টেই আছেন, তাই অফিসে তো আমাদের রোজই দেখা হবে। বাকি ঘটনাগুলো না হয় পরেই বলবো। বেশ, তবে একটাই প্রশ্ন, এত কিছু ঘটবার পরেও ট্রান্সফারের রিকোয়েস্ট করোনি কেন? সে আবার করব না? কতবার বলেছি ডিআরএমকে, তবে কোনো লাভ হয়নি বুঝলেন। আসলে আমার জায়গায় অন্য কেউ আসতে রাজি হলেই তো তবে সেটা মঞ্জুর হবে। এই গ্রামের নাম শুনেই তো কেউ আসতে চায় না। আমি তো এখানেই প্রথম জয়েন করি, মানে প্রথম চাকরি, তাই এসেছিলাম বুঝলেন। তবে আপনি তো আগে কলকাতা শিয়ালদহে ছিলেন বললেন, তাহলে আপনার তো এটা প্রথম জয়েনিং নয়। মানে আপনি এই জায়গার নাম শুনেও এখানে আসতে রাজি হলেন কেন? আসলে একদমই বিশ্বাস করি না এসব। আমি অনেকেই বারণ করেছিল, তবে আমিও সবে যাক। এই মতিগঞ্জ ঢুকছে তো মনে হয় গাড়িটা। হ্যাঁ, এই যে যেখান দিয়ে যাচ্ছে এখন ট্রেনটা, ঠিক এই জায়গাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। বাইরের দিকে তাকিয়ে থাকুন, তেনারা চাইলে অনেক কিছুই দেখতে পাবেন। মানে অনেকেই অনেক কিছু দেখে আর কি, আমিও দেখেছি। নীলাদ্রি একটু মুচকি হেসে বাইরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর স্টেশন এগিয়ে আসতেই সুটকেস নিয়ে দরজার কাছে এগিয়ে যায়। ট্রেন থেকে নামতেই রাজীব বলল, স্যার ঘড়িতে এখন 7:30, বেশ লেট করে দিল ট্রেনটা। তবে এখনো ঠেলা গাড়ি চলছে, তাড়াতাড়ি চলুন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে নীলাদ্রিকে একটা ঠেলা গাড়ি ঠিক করে দেয় রাজীব। ও ভাই, ঘোষ কলোনি যাবে তো? যাবে বলছে, চলুন উঠে পড়ুন গাড়িতে। আর তুমি? আমাকে তো স্টেশনের ওই পারে যেতে হবে স্যার। ভাগ্যি সেই পারে থাকি না, ওই পারে ভূতের ভয়ও একটু কম বুঝলেন। আচ্ছা তাহলে চলি। সাবধানে যাবেন স্যার, কাল অফিসে দেখা হবে। ও ভাই, স্যারকে ঠিক মতো কিন্তু নামিয়ে দিও। ঠেলা গাড়ি করে খানিকটা গেলেই ঘোষ কলোনি। সময় থাকলে হেঁটেও যাওয়া যায়। গাড়ি এগিয়ে চলেছিল সামনের দিকে। নীলাদ্রি চারিদিক দেখতে দেখতে যাচ্ছিল। তারপর এক সময় ঠেলা চালককে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, সেই স্কুলটা কোথায়? ওই যেখানে লাশগুলো রাখা ছিল? চালক ঘাড় ঘুরে তাকায় একবার। নীলাদ্রি আবারও বলে, মানে ওই আগের বছর যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, তখন তো শুনেছিলাম একটা স্কুলে বডিগুলো রাখা ছিল। আমি সেটার কথাই বলছিলাম আর কি। আপনি কি এখানে থাকতে এসেছেন বাবু? আমি রেলওয়ে স্টাফ, কলকাতা থেকে বদলি হয়ে এসেছি। আচ্ছা, তাহলে তো এইখানেই থাকবেন এখন। চিন্তা নেই, রোজ আসা যাওয়ার পথেই স্কুল দেখতে পাবেন। তবে আজ আর দেখাতে পারলাম না, মাফ করবেন বাবু। অনেকক্ষণ পার করে এসেছি সেই স্কুল, ওই স্টেশনের কাছেই তো। ও আচ্ছা। তবে ওই স্কুলে সন্ধ্যের পরে কিন্তু কখনো ঢুকবেন না, হ্যাঁ? পারলে ওর পাশ দিয়েও যাবেন না, আমরাও তাই করি। আচ্ছা, তবে একটা কথা বলো তো, ওখানে কি সত্যি কিছু? এই অন্ধকার রাস্তায় আর এসব বলবেন না বাবু, এমনিতেই রাত হয়ে এলো। পথের দুধারে
সারি সারি গাছ, কখনো আবার খোলা মাঠ, কাঁচা পাকা নানান বাড়ি। তবে চারপাশটা কেমন অসম্ভব ফাঁকা এবং ধমধমে। কেবল ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক আসছে মাঝে মাঝে। সবটা মিলিয়ে কেমন গা ছমছমে পরিবেশ। রাস্তায় মাঝে মাঝে আলো পাওয়া যাচ্ছিল বটে, তবে একটাও লোক ছিল না। নীলাদ্রি আবারও চালককে জিজ্ঞেস করল, আচ্ছা, ওই ঘটনার পর থেকে তোমাদের এই গ্রামে থাকতে ভয় করে না? ভয় পেলেই বা কি বাবু, এই গ্রাম ছেড়ে আর কোথায় যাব? তাছাড়া বাপ ঠাকুরদার বাড়ি একে নেই, ছেড়ে গেলেই তো দখল হয়ে যাবে। ওদের কথার মাঝখানে নীলাদ্রি খেয়াল করে বাম পাশের গাছের ঝোপে কে যেন বসে আছে। ওই ঝোপে অন্ধকারে কে বসে আছে গো? ও, অনেকেই থাকে বসে। আপনি ওদিকে তাকাবেন না বাবু। এই যে আপনার বাড়ি এসে গেছে, এটাই ঘোষ কলোনি। আচ্ছা, তা বড় কুয়োটা কোন দিকে? আসলে তার পাশেই আমার কোয়ার্টারটা। ওই তো ওইদিকে ওখানে থাকবেন। এই কুয়োতলার পাশে তো স্টেশন মাস্টারের বাড়ি ছিল। যাক গিয়ে ভাড়াটা মিটিয়ে দিন, আমি চলি বাপু। চালক চলে যায়। জায়গাটায় একটু আলো ছিল না। অন্ধকারে টর্চটা জ্বালিয়ে সামনের দিকে এগোতে লাগলো নীলাদ্রি। কিন্তু হঠাৎ তার কানে এলো জুতোর শব্দ। মনে হলো কেউ যেন তার পিছনে আসছে। তবে সে থেমে যেতেই সে জুতোর শব্দও থেমে যায়। আবারও সামনের দিকে এগোতে লাগে সে। তারপর এক সময় এক ভারী কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকায় সে। কোনো বাড়ি খুঁজছে? আমার কোয়ার্টার খুঁজছিলাম, কুয়োতলার পাশেই বলেছিল। চলুন, আমি ওদিকেই যাচ্ছি। টর্চের আলোয় যতটুকু দেখা যায় একজন বয়স্ক ভদ্রলোক, তবে বেশ সুঠাম চেহারা, তার হাতে একটা লাঠি। পথে চলতে চলতেই তিনি বললেন, আমার নাম মানিক সিং, ওই তো ওই বাড়িটাতেই থাকতাম, আপনার পাশের কোয়ার্টারই। চলুন, এইদিকে দরজা। তা চাবি আছে তো আপনার কাছে? না না, ওদের স্টাফ থাকবে বলেছে। ও আচ্ছা আচ্ছা, তা বেশ তা বেশ। বাইরের কাঠের গেটটা খুলে সামনের দরজার দিকে এগোতেই এক কম বয়সী ছেলে এসে দরজাটা খুলে দিল। আসুন সাহেব, আমি মোগলু। আপনার ঘরগুলো পরিষ্কার করে রেখেছি। যান যান, হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নিন। একটু পরেই আমি রাতের খাবার নিয়ে আসছি। তা তা চা কি পাঠাবো? অনেক রাত তো, তাই জিজ্ঞাসা করছি আর কি। নীলাদ্রি মনে মনে ভাবল, কলকাতায় কাছ থেকে ফিরে এই 8টা সাড়ে 8টার সময় তো চা বিস্কিটই খেত সে। কিন্তু মুখে উত্তর দেয়, না না, ঠিক আছে, 1 ঘন্টা পরেই খাবার পাঠিয়ে দিও। আগে 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 বাবু, ঠিক আছে, 1 ঘন্টা পরেই আসছি তাহলে। এই যে ঘরের চাবিটা রাখুন। মোগলু চলে গেলে ভদ্রলোক মানিক শীল চলে যেতে চাইলেন। আমি এখন আসি ভাই, তুমি একটু বিশ্রাম করো। মানিকবাবু চলে যেতেই নীলাদ্রি দরজাটা বন্ধ করে দেয়। ঘরের লাইটগুলো সে আগে থেকেই জ্বালিয়ে দিয়েছিল। এইবার সুটকেস থেকে টাওয়াল আর পায়জামা বের করে বাথরুমে যায় ফ্রেশ হতে। বাথরুমের মধ্যে এক মনে স্নান করছিল সে। তেমন সময় হঠাৎ করে তার মনে হয় বাথরুমের বাইরে কেউ যেন পায়চারি করছে। কেমন যেন পায়ের খসখস শব্দ। তাড়াতাড়ি গা মুছে পায়জামাটা পরে বাইরে বেরিয়ে চারিদিক দেখতে লাগলো সে। অথচ কই, তখন আর কোনো শব্দ ছিল না। বিষয়টাকে তেমন আমল না দিয়েই ঘরের মধ্যে রাখা খাটিয়ায় গিয়ে খানিকটা আরাম করে বসল সে। তবে চারপাশটা এত নিঝুম, কেমন যেন একটা লাগছে তার। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে নিজের মনেই সে ভাবতে লাগলো, এই
নিঝুম পরিবেশে কদিন টিকবো কে জানে। নীল ভাই, সামনের দিন বড় ভয়ঙ্কর হতে চলেছে রে, সাবধান। এমন সময় হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে যায়। বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে নীলাদ্রির। আশেপাশে চেনা শোনা কেউ ছিল না যে তাকে ডাকবে, আর চারপাশের বাড়িগুলো এতখানি অন্ধকার যে সেখানে কেউ আছে কিনা তাই বোঝা দেয়। মানিকবাবুর ফোন নাম্বারটা নিতেও ভুলে গিয়েছে সে। আফসোস করতে লাগলো সে মনে মনে। তারপর খানিক্ষণ বাদে বারান্দায় বেরিয়ে একবার চারপাশটা ঘুরে দেখে সে। চারিদিক খুটখুটে অন্ধকার আর প্রবল নিস্তব্ধতা। রাস্তার টিমটিমে লাইটটাও এখন অফ, অর্থাৎ পুরো এলাকাতেই যে পাওয়ার গেছে সে বিষয়ে নিশ্চিত। ঘরের মধ্যে ফিরে গিয়ে খানিকটা পায়চারি করতে করতে সে ভাবতে লাগলো কি করবে। অন্ধকারে আর বসে থাকা যাচ্ছে না। ভূতের ভয় না পেলেও সেই সকাল থেকে শুধু ভূতের গল্পই শুনে আসছে, তাই মনের ভেতরটা কেমন একটা করছে। বারবারই মনে হচ্ছে। হঠাৎ করেই রাজীবের কথা মনে পড়তেই তাকে ফোন করলো সে। হ্যাঁ রাজীব, আরে আমি নীলাদ্রি বলছি রে। শোন না, বলছি তোর ওখানেও কি কারেন্ট অফ? কি সবার কারেন্ট আছে? আচ্ছা, তাহলে এখানে কি হলো রে বাবা? আচ্ছা আমি দেখছি, দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, একটা মোমবাতি আছে ঘরে, তবে আমার লাইটারটা কাজ করছে না। অথচ এক্ষুনি সিগারেট ধরালাম। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি কি করি, নয় অন্ধকারেই বসে থাকবো, আর কি করা যাবে। ফোনে কথা শেষ হলে ফোনটা কেটে দিয়ে টর্চের আলোয় চারপাশটা ঘোরাতে লাগলো সে। এমন সময় বাইরে কেউ কড়া নাড়ল। দুবার শব্দ হওয়ার পরে দরজা খুলতে এগিয়ে গেল সে। কে কে ডাকছেন? তাই তোমার নামটা তখন জানা হলো না, কোনো দরকার লাগবে কিনা দেখতে এলাম। গলাটা মানিক শিলের তা বুঝতে পেরেই দরজাটা খুলে দিল নীলাদ্রি। কি মুশকিলে পড়লাম দেখুন তো। মোমবাতি থেকেও জ্বালাতে পারছি না, লাইটার খারাপ, আর দেশলাইও নেই। রান্নাঘরে যাও, ওখানে একদম ওপরে তাকে দেশলাই আছে, আর বারান্দায় একটা হ্যারিকেনও রাখা আছে, পাশে তেলও পাবে, ওটাও জ্বালাতে পারো। আচ্ছা, তবে আপনি জানলেন কি করে? ওই যে বললাম, তোমার পাশের বাড়িতেই তো। ও সরি সরি সরি, ভুলে গিয়েছিলাম। তা আপনি ঘরে এসে বসুন না, এই অন্ধকারেই একটু নয় আড্ডা হোক। মানিকবাবু ঘরের মধ্যে এসে বসলেন। নীলাদ্রি দেশলাই আনতে রান্নাঘরে যায়, আর ঠিক ওপরের তাকেই একটা দেশলাই রাখাও ছিল। বারান্দায় হ্যারিকেন আর তেলও গুছিয়ে রাখা। সেগুলো নিয়ে এসে হ্যারিকেনটা জ্বালিয়ে দেয় নীলাদ্রি। তারপরেই মানিক শিলের উদ্দেশ্যে বলে, আপনার তো এই ঘরের সবই মুখস্থ দেখছি। হ্যাঁ, মুখস্থ না, তবে একসময় এখানেই। যাক গিয়ে, আপনার নামটাই তো জানা হলো না। আমি নীলাদ্রি, কলকাতায় পোস্টিং ছিল। কি করতে যে এখানে পাঠালো জানি না বাবা। সেই এখানে থাকতে খুবই অসুবিধার হবে আপনার। না না, ঠিক সেটা না, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথম দিকে তো একটু হবেই এরকম। তবে আপনার মতো মানুষ পাশে আছে, আর চিন্তার কি। হ্যাঁ সেই আচ্ছা, আপনি এই যে এখানে থাকেন, আপনার ভয় করে না? না আসলে এত ফাঁকা জায়গা, লোকজন তেমন নেই, অন্তত আমি দেখিনি। আর ওই দুর্ঘটনার বিষয়টা তো আছেই। ভয় আর কিসে করবে? ওই দুর্ঘটনার থেকে ভয়ঙ্কর তো আর কিছুই নেই আমার জীবনে। আচ্ছা, তা আপনি কি ছিলেন নাকি ওই সময়?
হ্যাঁ, সেই রাতের কথা মনে পড়লে এখনো শিউরে উঠি। হঠাৎই একটা জোরে শব্দ হলো, তারপর ট্রেনের আলোগুলো নিভে গেল। কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তবে কিছু বোঝার আগেই আমাদের বগিটা উল্টে গেল। তারপর যখন চোখ খুললাম, না, সেসব আর মনে করতে চাই না, থাক। বুঝতে পারছি আপনার মনের অবস্থা, তবে এত আতঙ্কের পরেও এই গ্রামেই আছেন, কাজ করছেন, আপনাকে স্যালিউট জানাই স্যার। কাজ তো করছি না, এখন তো ভবানী চৌধুরী স্টেশন মাস্টারের পদে এসেছেন। কাল অফিসে গেলেই পরিচয় হবে। তবে এখানে আছেন যে, আপনার পরিবার আছে এখানে? না, তারা মৌলিক গ্রামে থাকে। তাহলে কেন? না মানে আসলে একটু অদ্ভুত লাগছে আর কি। কাজ যখন করেন না, পরিবার থাকে না, তাহলে একা একা এখানে কি করছেন এই ফাঁকা ভুতুড়ে গ্রামে? সরি, এভাবে বললাম। তবে সারা রাস্তা তো আর এর ব্যাপারে কম কথা শুনিনি, তাই। হ্যাঁ, ভুতুড়েই বটে, সরি বলার মতো কিছুই হয়নি। আর আপনার কৌতূহলটাও তো খুব যুক্তিযুক্ত। আসলে আমি আছি, মায়া, বুঝলে, মায়ায় বেঁধে আছি, তাই ছেড়ে যেতে পারি না। সেই বুঝতেই পারছি। কিছুই বুঝতে পারছো না বাবা? সেই দিন ট্রেনে থাকলে বুঝতে পারতে। 271 জন মারা গেছে, 58 জন আহত। তাদের অনেকেই প্রতিবন্ধী হয়ে জীবন কাটাচ্ছে এখন, আর 17 জন এখনো নিখোঁজ। সরকার শুধু টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে পারে, আর কিছুই তো পারে না। কত মা তার সন্তান হারিয়েছে, কত সন্তান অনাথ হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, আর কত স্বামী তার আদরের স্ত্রীকে হারিয়েছে। এই ক্ষতি তো পূর্ণ হওয়ার নয়, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন, সহমত হচ্ছি আপনার সাথে। আচ্ছা, গ্রামে যে গুজবটা আছে সেটা কতটা সত্যি? মানে ওই ভূতের বিষয়টা। সবাই তো বলছে নাকি এই গ্রামে তারা ঘুরে বেড়ায়, রেললাইনের ধারে, স্কুলে, এমনকি গ্রামের রাস্তায়ও তাদের দেখা যায় মাঝে মাঝে। আচ্ছা, আপনি কি এগুলো মানেন? মানে কখনো দেখেছেন কিছু? এতগুলো মানুষ যেখানে মরেছে সেখানে তো ভূতের রাজত্ব হবেই, তাই না? এতগুলো মানুষের আত্মারা যাবে কোথায় বলেন তো? তাই এখানে এসেই ভিড় করেছে। আর রইল কথা আমি দেখেছি কিনা, হ্যাঁ, প্রতিনিয়তই দেখি কত প্রাণ অকালে বলি হয়েছে। তাদের আত্মারা যে বড় কষ্ট পাচ্ছে, তাই তো এখানে ঘুরে বেড়াচ্ছে। যেখানে আছেন, মানে এই পাড়া, এই বাড়ি, সবই তাদের দখলে এখন। মানে এখানেও তাহলে? এ গ্রামের কোথায় তারা নেই? সব জায়গায় আছে। আরে ভয় পাচ্ছেন কেন মশাই? আপনাকে তো এখানেই থাকতে হবে, তাই ভয় পেলে তো চলবে না। হয়তো থাকবেন কি করে? সবাই বলছিল এখানে আসাটা আমার উচিত হয়নি, তখন কারোর কথায় পাত্তা দিইনি। এখন আফসোস হচ্ছে। যেভাবেই হোক এখানে আসাটা বোধহয় আমার আটকানো উচিত ছিল। এখন এসেই গেছেন যখন, তবে একটা কাজ করুন, একটা যজ্ঞের ব্যবস্থা করুন। অতৃপ্ত আত্মাদের শান্তির উদ্দেশ্যে একটা পুজোর আয়োজন করুন। পুরোহিতের সঙ্গে আলোচনা করুন, উনি সব বলে দেবে আপনাকে। তবে আমি কেন? গ্রামে তো অনেকেই আছেন। প্রথমত অনেকেই নেই, জোনা কয়েক আছে যারা একবারেই নিরুপায় হয়ে আর কি, আর তাদের পক্ষে এসব ব্যবস্থা করা সম্ভব নয়, তাই কখনো বলিনি। তবে আপনাকে দেখে বেশ কর্মঠ মনে হলো, তাই আর কি এই প্রস্তাবটা না দিয়ে পারলুম না। একটা গ্রাম আপনার ছোঁয়ায় পবিত্র হয়ে যাবে। যারা এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে
তারা চিরতরে মুক্তি পেলেই তো এই গ্রামে আবার সবাই এসে থাকবে যারা চলে গেছে। রাতে রেল লাইনের ধারে যেতে আর কেউ ভয় পাবে না, স্কুলের বাচ্চারা আগের মতোই পড়তে আসবে। কি বুঝলেন তো কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে আজ সবে এলাম, এখনো কাজেও যোগ দিইনি, আর এরই মধ্যে এসব শুনে মাথাটা ঠিক কাজ করছে না। আমার একটু সময় চাই স্যার। বেশ, সময় নাও। তবে তুমি একজন পবিত্র মানুষ, তাই তোমার হাতেই আমরা মুক্তি চাই। আমরা বলতে? এই ভূতের রাজত্ব থেকে আমরা তো সবাই মুক্তি চাই, তাই না? তুমি নতুন যোগ দিচ্ছ, তোমারও সুবিধা হবে। নয় রোজ রোজ ভূতের পাল্লায় পড়বে, দেখে নিও। আর এখানে ভূতেরা একবারে পিছু ধরলে আর ছাড়ে না কিন্তু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আমি এখন আসি বাবা, অনেক রাত হলো। তোমার খাবার তো এখনো এলো না, ফোন করে দেখো। আপনার দেখছি সেদিকেও খেয়াল আছে। কাজ নেই তাই আর কি সব দিকেই খেয়াল রাখতে পারি। আচ্ছা, দরজাটা ভালো করে বন্ধ করে দাও, আর রাতে কেউ ডাকলে ভুল করেও দরজা খুলবে না, বুঝলে? এখানে কিন্তু অনেক ঘটনাই হয়েছে, তাই একটু সাবধান করে দিলাম। মানিকবাবু চলে গেলে দরজাটা বন্ধ করে কি মনে হলো একবার বারান্দায় গিয়ে দাঁড়ায় নীলাদ্রি। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও মানিকবাবুকে বাইরে বেরোতে দেখল না সে। আশ্চর্য হয়ে ভাবল, কোথায় গেলেন তিনি, আর এত তাড়াতাড়ি চলে গেলেন কিভাবে? প্রশ্নগুলো ভাবতে ভাবতেই আবারও চেয়ারে এসে বসল সে। তবে কিছুক্ষণের মধ্যেই আবারও কড়া নাড়ার শব্দ পায়। ভাবল খাবার এসেছে হয়তো। তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোলে সে। তবে দরজার বাইরে কেউই ছিল না। ভালো করে বাইরেটা একবার দেখে সে, তবে না, কই, কেউ তো কোথাও নেই। তখনই মানিকবাবুর কথাটা মনে পড়ে হঠাৎ। রাতে কেউ ডাকলে ভুল করেও দরজা খুলবে না। কেমন যেন গা ছমছম করে ওঠে তার। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে আবারও চেয়ারে গিয়ে বসে সে। 5 মিনিটের মধ্যেই আবারও কেউ কড়া নাড়ে। নড়ে চড়ে বসে নীলাদ্রি। তবে না, এবার আর দরজা খুলতে যায় না সে ভয় পেয়ে। প্রায় 3 বার কড়া নাড়ার পর কারোর কণ্ঠস্বর কানে আসে, বাবু খাবারটা নেবেন? এবারে যেন নিশ্চিন্ত হয়ে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় সে। মোগলু খাবার হাতে দরজার বাইরে দাঁড়িয়ে। দরজা খুলতেই সে বলে, কি হলো বাবু, এই এতবার করে নাচ্ছি, এত পরেও দরজা খুললেন না যে? হ্যাঁ, আসলে আচ্ছা, তুমি আগে ভিতরে এসো বলছি। মোগলুকে ভেতরে নিয়ে এসে খাবারটা টেবিলে রেখে নীলাদ্রিও বসে। তারপরেই জিজ্ঞেস করে, এখানে কি যখন তখন তেনারা আসেন নাকি গো? এইমাত্র তুমি আসবার আগে কেউ কড়া নাড়ল, পেরিয়ে দেখি কেউ নেই, ওই জন্যই তো খুলতে সাহস হচ্ছিল না। আসলে বাবু ওই ঘটনাটা তো নিশ্চয়ই জানেন, তারপর থেকে এইসব হয় আর কি। ওই জন্যই তো কতজন গ্রাম ছেড়েই চলে গেছে। এই আমরা কিছু খেটে খাওয়া অসহায় মানুষ, এই পেটের তাগিদে এইখানে পড়ে আসি আর কি। আচ্ছা, রেল লাইনের ধারে থাকা বা সেই স্কুলটাতে থাকার ব্যাপারটা যদি মেনেও নি, তবে এই গ্রামে যেখানে সেখানে কি তারা ঘুরে বেড়ায় নাকি গো? সবাই কি এদের দেখতে পায়? এই গ্রামে যে ওই ট্রেনে থাকা অনেক যাত্রীর বাড়ি ছিল বাবু, তাই তো ওরা থেকে গেছে। কারোর পৈতৃক বাড়ি ছিল, আবার অনেকে চাকরি সূত্রে থাকতো। আর এই পাড়ায় তো এমন অনেক মাটার ছিল যার ওই ঘটনায় মারা গেছে। আপনার পাশের বাড়িতেই তো একজন থাকতো।
কথাটা বলতেই মগলুর ফোনটা বেজে ওঠে। সে ইশারায় বিদায় জানিয়ে চলে যায় সেখান থেকে। হ্যাঁ বল বল, এই তো বাড়ি যাচ্ছি। বাবু বাবু খেয়েই দরজার বাইরে বাসন রেখে দিবেন, হ্যাঁ? আর রাতে সাবধান। আসি আসি, আমি বেরোচ্ছি। মগলু চলে গেলে ভালো করে দরজাটা বন্ধ করে বসল নীলাদ্রি। সকাল থেকেই অনেক কথা সে শুনেছে, তবে ট্রেনে আলাপ হওয়া রাজীবের কথা ছাড়া আর কারোর কথায় বিশেষ আমল দেয়নি। তবে এবার যেন সত্যি সত্যি তার ভয় করতে লাগলো। কিছুক্ষণ বসে রইল সে, তারপর তাড়াতাড়ি খাবারটা খেয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখ বুঝতেই কেবলমাত্র সারা দিনে দেখা হওয়া মানুষের মুখগুলোই চোখের সামনে যেন ভাসতে লাগলো একের পর এক, আর তাদের কথাগুলো এক এক করে মনে পড়তে লাগলো। অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করলো সে, তবে কিছুতেই পারল না। এমন সময় পাশের ঘর থেকে একটা আওয়াজ পেয়ে কেঁপে উঠে বসে পড়ল সে। আওয়াজটা পাশের ঘর থেকে আসছে না? চেয়ার সরানোর শব্দ মনে হলো। একবার কি দেখবো? এমন ভাবতেই আবারও একই শব্দ। এবার উঠে গিয়ে দেখল নীলাদ্রি। সে দেখতে পেল চেয়ার ঠিক জায়গাতেই রাখা। মনের ভুল ভেবে আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে, তবে কিছুতেই যেন আর চোখ বুঝতে পারছিল না। মানিকবাবুর কথাগুলো বারবার তার মনে পড়তে লাগলো, আর মগলুর শেষ কথাগুলো বিশেষ চিন্তায় ফেলল তাকে। চিন্তায় পড়াটাও স্বাভাবিক, কারণ এত কিছু শোনার পরেও যে এখানেই থাকতে হবে তাকে, এটাই মেনে নিতে হবে। তবে এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে পিছনের দেওয়াল থেকে আবারও একটা শব্দ পেল সে, যেন দেওয়ালের ওপার থেকে কেউ হাত দিয়ে বাড়ি মারছে। হাত মুঠি করে দেওয়ালে ঘুষি মারলে ঠিক যেমনটা শব্দ হয়, অনেকটা সেই রকম। দেওয়ালের কাছে এগিয়ে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করল সে, তবে তখন যেন শব্দটা আরো জোরালো হয়ে আসছে। ভয়ে ঢোক গিলতে লাগলো নীলাদ্রি। খানিকটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কে কে ধাক্কা মারছেন? কি চাই? আর ঠিক সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল শব্দটা। নীলাদ্রি সেখান থেকে সরে এসে বিছানায় হেলান দিয়ে বসেছিল। এবার যেন আবারও বিছানায় শুতেও ভয় করতে লাগলো তার। কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে বসে রইল সে। তারপর অনেকটা সময় কেটে গেলেও যখন আর কোনো শব্দ হলো না, তখন বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। ভাবতে লাগলো কে ওপাশ থেকে শব্দটা করলো। সে যতদূর জানে ওপাশের বাড়িতে কেউ থাকে না, আর তার পাশের বাড়িতে মানিকবাবু থাকেন। তবে ফাঁকা বাড়ি থেকে কে দেওয়ালে ঠকঠক করলো। ভাবতে ভাবতেই কখন যেন ঘুম এসে যায় চোখে, আর এক সময় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সে। তবে জেনে বুঝে এখানে এসে যে কি ভুল করেছে এটা বুঝতে হয়তো এখনো অনেক সময় ছিল, আর তাই জন্যই এই শান্তির ঘুমটা হয়তো এখনো নেমে আসলো তার চোখে। পরের দিন ভোর হতেই মগলু চা নিয়ে এসে দরজায় কড়া নাড়ল। সেই শব্দেই ঘুমটা ভাঙল নীলাদ্রির, তবে সারা রাতে একবারও তার ঘুম ভাঙেনি। ব্যাপারটা ভেবে সে নিজেও যেন বেশ আশ্চর্য। ঘড়িটা একবার দেখে নিয়েই বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দেয় সে। কি স্যার, ঘুম হয়েছে তো? দেখে তো মনে হচ্ছে বেশ ঘুমিয়েছেন। হ্যাঁ, এক ঘুমেই সকাল। এমন খুব খুব কমই হয়। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, চাটা রেখে গেলাম, সময় মতো খেয়ে নেবেন।
আর ওই ফ্লাক্সটা ওই জল খাবার দিতে আসবো যখন, তখন নিয়ে যাব। ধন্যবাদ ভাই, তবে কাল থেকে এত সকালে এসো না, অফিস তো 10টায় যাব। এখন থেকে উঠে কি করব বলো? তুমি বরং 8টায় এসো, অসুবিধে নেই তো? না না, অসুবিধা হবে কেন? তবে তবে একেবারে জল খাবার নিয়েই আসবো তাহলে, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা বাবু, একটা কথা ছিল। এই বলছি, আপনি জানলা বন্ধ করে শুয়েছিলেন তো? এটা না একদম বলতে ভুলে গিয়েছিলাম। খুব ভালো, খুব ভালো। এখন আর বলে কি হবে? হ্যাঁ, জানলা তো সারা রাত খোলাই ছিল। কিছু দেখেননি তো, বা কোনো আওয়াজ পাননি তো? যারা আসে এগুলি তাদের কমপ্লেন হয়, তাই জিজ্ঞেস করছি আর কি। দেখিনি ঠিকই, তবে আওয়াজ তো পেয়েছি। সে কত রকমের আওয়াজ, একবার কেউ কড়া নাড়ছে, আবার কেউ ওপার থেকে দেওয়ালে ঠক ঠক করছে। আর যেই বললাম কে এমন করছেন, ব্যাস আর কোনো আওয়াজ নেই। প্রথম দিনেই এসব শুনলে জানি না আর কতদিনে কত কিছু শুনতে হবে। মোগলু খানিকটা চুপ করে যায়, তারপর বলে, কথাটা ঠিকই বলেছেন। আর যে পাড়ায় আসেন, এখানে আপনি ছাড়া আশেপাশে কেউই নেই। কেউ নেই? কেউ নেই মানে? মানিক বাবু তো। নীলাদ্রির ফোনটা বেজে ওঠে। আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, জল খাবারটা পাঠিয়ে দিও। হ্যাঁ বিশাখা, বলো। ওপাশ থেকে নীলাদ্রির স্ত্রী বিশাখার কণ্ঠস্বর ভেসে আসলো। এই কি গো, কালকে একবারও ফোন করলে না? আর আমি তো রাত পর্যন্ত কতবার ফোন করলাম, খালি বলছে নট রিচেবল। কি এক জায়গায় গেছো বাবা, ফোন লাগেই না। আরে এখানে একদম নেটওয়ার্ক নেই, কি করব বলো? স্টেশনের কাছেই যা একটু নেটওয়ার্ক ছিল, তখনই কথা বলে নিলে ভালো হতো। তবে ঘরে পৌঁছে যে একেবারেই নেটওয়ার্ক পাবো না, এটা ভাবিনি। সরি। হ্যাঁ, আর সরি চিন্তা হয়তো নাকি? হয় বই কি, তবে কি করে বুঝবো বলো? নতুন জায়গা, আর এখানে আশেপাশে কেউ থাকেও না যে কারোর ফোন থেকে ফোন করতাম। হ্যাঁ, অবশ্য একজন ছিল, তার সাথেই একটু আলাপ হয়েছে। তবে কেন জানি না কথার ছলে ভুলে গেছি সব। ওনাকে যে বলবো একবার ফোন করার কথা, সেটাই। যাকে বাদ দাও, ওখানে সব ঠিক আছে তো? সবাই তো বলছে একদম অজ পাড়াগা, বেশি লোকজনও থাকে না। সত্যি কি তাই? কিন্তু রাত্রের ঘটনা কিছুই জানায় না নীলাদ্রি, পাছে বিশাখার চিন্তায় পড়ে যায়। আরে হ্যাঁ গো হ্যাঁ, সব ঠিক আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, একেবারেই গন্ড গ্রাম, লোকজন তেমন নেই। সেই ট্রেন অ্যাক্সিডেন্টের পর থেকেই নাকি আরো কি সব শুনলাম। তবে আমি ওসব বিশ্বাস করি না, কিন্তু ফাঁকা জায়গায় শহরের মানুষ পেয়ে অনেকে অনেক কিছু করতে পারে। দেখো বাবু, সাবধানে থেকো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। আর তুমি নিজে সাবধানে থেকো, ওকে? কথা বলা হয়ে গেলে ফোনটা কেটে একবার বাইরে গিয়ে দাঁড়ায় নীলাদ্রি। আশ্চর্য হয়ে দেখতে থাকে চারিদিক। রাতের পরিবেশের সাথে সকালের যেন কোনো তফাৎ নেই, কেবলমাত্র আলোটাই যা রয়েছে, সেই একই রকম নিস্তব্ধতা। রাস্তায় কোনো লোক নেই, এমনকি আশপাশ থেকে কোনো রকম কোনো শব্দ নেই, যেন একাই আছে সেই গ্রামে। চা জল খাবার খেয়ে স্নান সেরে পরিপাটি হয়ে তৈরি হয়ে ঠিক সময় অফিসে পৌঁছে যায় নীলাদ্রি। ডিপার্টমেন্ট হেড সবার সাথে ওর পরিচয় করিয়ে দেয়, যদিও অফিসে মাত্র 5 স্টাফ, যার মধ্যে 2জন মাঝবয়সী, 2জন যুবক, আর হেড স্যার যার আর 2 বছর চাকরি রয়েছে। আর নীলাদ্রিকে নিয়ে হলো 6 জন। রাজীবের থেকে 2 টেবিল দূরে নীলাদ্রির বসার জায়গা। কাজের মাঝে সুযোগ বুঝে নীলাদ্রির পাশের চেয়ারে গিয়ে বসল রাজীব। জিজ্ঞেস করল,
কি দাদা, কাল অভিজ্ঞতা কেমন? কেমন লাগলো ঘোষ কলোনি? আর আপনার কোয়ার্টার? রাতে মানে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? কোন প্রশ্নের যে উত্তরটা দেব ভাই? ঘোষ কলোনি কেমন তা এখনো বুঝে উঠতে পারলাম কই, আর বোঝার কথাও না বোধ হয়। এক রাত তো হয়েছে সবে, তবে যতটুকু বুঝলাম সেরকম কেউ থাকে না এ পাড়ায়। আর আমার কোয়ার্টার সে তো রহস্যময়। কখনো পাশের ঘরে কেউ চেয়ার সরাচ্ছে, আবার কখনো দেওয়ালে টোকা মারছে। যেই বললাম কে, তখন চুপ। তবে হ্যাঁ, এত কিছুর পরেও যখন ঘুমটা এলো, একদম সকালে মোগলুর ডাকে চোখ খুলেছি। আরে দারুণ ঘুমিয়েছি। আচ্ছা, তবে চেয়ার সরানো বা দেওয়ালে টোকা মারার ব্যাপারটা বলেছেন মোগলুকে? বললাম তো, তবে কোনো উত্তর পেলাম না সেভাবে। অবশ্য মোগলুকে কিছু বলার আগেই আমার ফোন এসে গেল। যাই হোক, শুধু একটা কথাই ভাবছি, প্রথম দিনেই এত অভিজ্ঞতা, আর কদিনে কি কি দেখতে হবে কে জানে। তা ঠিকই বলেছেন, তবে ঘোষ কলোনির কোয়ার্টারটা পারলে চেঞ্জ করে নেবেন, বুঝলেন? এখানে তো কেউ থাকে না, তাই এসব অতিপ্রাকৃত ঘটনা এখানে হতেই থাকবে। কেউ থাকে না মানে? থাকে তো, মানে আর কেউ না থাকুক, মানিকবাবু তো থাকেন। স্টেশন মাস্টার মানিক শীল। কি বলছেন দাদা? মানিক শীল? আরে উনি তো... হ্যাঁ, উনি আমার সাথে আলাপ করলেন, আমার কোয়ার্টার খুঁজতে সাহায্য করলেন, এমনকি কারেন্ট অফ হওয়াতে আমার ঘরে এসে কতক্ষণ গল্প করলেন, আর কিছু কথাও বললেন যেটা তোমার সাথে পরে আলোচনা করছি। তবে এখানে নয়, আজ একবার আমার বাড়িতে আসবে? হ্যাঁ হ্যাঁ, যেতেই পারি। তবে আপনি যেগুলো বললেন, মানে মানিক স্যার তো... কথাটা শেষ হবার আগেই বড়বাবু শুভঙ্কর মিত্র এসে বললেন, আর এই যে আরেকজনের সাথে আলাপ না করালেই নয়, ইনি হলেন ভবানী চৌধুরী, আমাদের স্টেশন মাস্টার। মানিকবাবু যাওয়ার পর ইনি এসেছেন ওনার জায়গায়। ভদ্রলোক নীলাদ্রির সাথে হাত মেলালেন, তারপর বললেন, শুনেছিলাম মিস্টার শীল নাকি খুব ভালো লোক ছিলেন, সবাইকে নাকি জমিয়ে রাখতেন। হ্যাঁ, কি যে হয়ে গেল। তবে আমি আবার একটু শান্ত প্রকৃতির, মানিক বাবুর মতো অত মিশুকে নই। তবে যে কোনো প্রয়োজনে আমাকে পাবেন। হ্যাঁ, কি যে হয়ে গেল, মানে কি হয়েছে? মানিকবাবু তো রিটায়ার্ড হয়েছেন, সে তো সবাই একদিন হয়। এতে দুঃখ প্রকাশের মতো কি আছে? সেটা... স্টেশন মাস্টার ভবানী চৌধুরী আর রাজীব একে অপরের দিকে অবাক হয়ে চেয়ে রইল। তারপর ভবানীবাবু কার ডাকে যেন অন্যদিকে চলে গেলেন। রাজীব নীলাদ্রিকে বলল, আরে দাদা, আমি তো তোমাকে তখন থেকে বলতেই যাচ্ছিলাম, যখন থেকে তুমি বললে যে মানিকবাবুর সাথে নাকি... দাদা, মানিক স্যার কিন্তু সেই ট্রেন দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছিলেন, আর তারপরেই ভবানী স্যার এসছেন। নীলাদ্রির পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। মুখে আর কিছু বলতে পারছিল না সে। তা বুঝতে পেরে রাজীবই জিজ্ঞেস করলো, দাদা, তুমি সত্যিই মানিক স্যারকে দেখেছো? না মানে বলছি, যখন দেখেছো একটু ডিটেলসে বলবে কেসটা। কিছুক্ষণ চুপ করে রইল নীলাদ্রি, তারপর বলল, কাল ওই পাড়ায় মানে ঘোষ কলোনিতে ঢুকতেই মানিকবাবু এগিয়ে এলেন। তারপর রাতের সমস্ত ঘটনা রাজীবকে খুলে বলল নীলাদ্রি। সবটা শুনে রাজীব উত্তর দেয়, আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে গো দাদা। তুমি ওনার সাথে আবার এক ঘরে বসে গল্পও করলে? উফ, কি সাংঘাতিক। রাজীব, এবার ভাবার বিষয় হলো ওই পুজোর ব্যাপারটা কি করব।
না জানি কেন এই এতজনকে ছেড়ে উনি আমাকেই এই দায়িত্ব দিলেন। কিছু উপায় দাও ভাই, নয় উনি আমার পিছন ছাড়বেন বলে মনে হয় না। যেভাবে যাওয়ার সময় ভয় দেখিয়ে গেলেন। ভাবতে হবে দাদা, ছুটির পরে এই নিয়ে কথা বলছি। অফিস ছুটির পর নীলাদ্রি রাজীবকে বলল, আমার বাড়ি যাবে তো, ওখানে বসেই আলোচনা হবে। না দাদা, আমাকে ক্ষমা করো তুমি। ওই ভূতের পাড়ায়, সরি ভেরি সরি, তবে এটাই তো সত্যি। আর মানিক স্যারের উপস্থিতি সেটা প্রমাণ করে। তার চেয়ে তুমি বরং আমার বাড়িতে চলো, বুঝলে? ওখানে কোনো ভয় নেই। বড় স্যারকে বলে আমার কোয়ার্টারের পাশাপাশি তোমারও একটা থাকার ব্যবস্থা করতে হবে, বুঝলে? আসলে তোমার পাড়াটা না একদম খালি, তাই ওখানে ভূতের বাস। সত্যি যে কি করে ওখানে এই কদিন থাকবে, মানে কিছুদিন তো থাকতেই হবে, তারপর নয়। তাহলে চলো আমার বাড়ি। রাজীবের বাড়িতে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা হতেই হঠাৎই জোরে বৃষ্টি শুরু হয়। নীলাদ্রি বারান্দায় গিয়ে দাঁড়ায় বৃষ্টির তীব্রতা বোঝার জন্য। রাজীব, কি বৃষ্টি শুরু হলো গো? অসুবিধা আর কি দাদা, আজকে এখানে থেকে যাও। না না, কমলেই চলে যাব। ওদিকে মোগলু খাবার নিয়ে আসবে। তোমার দেখছি খুব সাহস দাদা। কাল ওই বাড়িতে এত কিছু অভিজ্ঞতার পরেও তোমার ওখানে যেতে এতটুকু ভয় করছে না? মিথ্যে বলবো না, ভয় তো করছেই। তবে ভয় যত পাবো ততই চেপে বসবে। তার চেয়ে ভয়কে জয় করে এগিয়ে চলাই হলো বুদ্ধিমানের কাজ। সত্যি তোমার থেকে শেখা উচিত দাদা। আচ্ছা আচ্ছা, এবার বলো তো ওই পুজোর ব্যাপারটা কি করব? দেখো, ওনার কথায় যুক্তি আছে। যদি ওনার কথা মতো সবটা করা যায় তবে কত অকালে ঝরে যাওয়া প্রাণ মুক্তি পেয়ে যাবে বলো। আর ওদের আত্মা কষ্ট পেয়ে ঘুরে বেড়াবে না এই গ্রামে। আর তাতে গ্রামবাসীদেরও লাভ আর আমাদেরও লাভ, মানে রেলওয়ে স্টাফদের আর কি। আর কোনো ভূতের উপদ্রব থাকবে না গ্রামে। আমরাও শান্তিতে কাজ করতে পারবো, আর বাচ্চারাও নিরাপদে স্কুল যাবে। হ্যাঁ দাদা, সে তো বুঝলাম, তবে এর জন্য তো তান্ত্রিক সন্ধান করতে হবে। আর এই গ্রামে কোনো তান্ত্রিক আছে বলে তো আমার জানা নেই। তাহলে কোথায় খুঁজবো বলো তো? সেটা একবার ভেবে দেখো। এমন কাউকে ভাবো যে সাহায্য করতে পারে। তুমি তবু জানবে, আমি তো একদমই নতুন, কিছুই জানি না। আচ্ছা, বৃষ্টি কমে গেছে, হ্যাঁ এবার আমি যাই। আচ্ছা, তোমাকে একটু এগিয়ে দেবো, চলো। একেবারে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। রাজীব আর নীলাদ্রি সেই সময় স্টেশন ক্রস করছিল। হঠাৎ করেই চিৎকার করে উঠে নীলাদ্রি বলে, দাঁড়াও! বলেই রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল সে। রাজীব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কি হলো দাদা? দাঁড়াও বললে কাকে? আর এইখানে দাঁড়িয়ে গেলে যে? আরে ওখানে দেখলাম কয়েকজন রেল লাইন ধরে হাঁটছে, এক্ষুনি গাড়ি আসবে তো, তাই বারণ করতে যাচ্ছিলাম। তবে তবে আর তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল? দাদা, এসব তিনাদের খেলা। আগে আমিও দেখেছি, এখন পুরনো হয়ে গেছি তাই হয়তো আর দেখা দেয় না আমায়। তবে তুমি তো নতুন, তাই এখন মাঝে মাঝে এসব দেখবে। ও বাদ দাও, তুমি কাল যা দেখেছো, অনুভব করেছো, তার কাছে এগুলো কিচ্ছু নয়। তা ঠিক। দুজনে রেল লাইন পার হয়ে এগিয়ে এলো। একখানা ঠেলা গাড়িতে নীলাদ্রিকে উঠিয়ে আবারও বাড়ি ফিরে গেল রাজীব। নীলাদ্রি চারিদিক দেখতে দেখতে যাচ্ছিল। হঠাৎই স্কুলের দিকে চোখ যায় তার। তা বুঝতে পেরেই চালক জিজ্ঞেস করে, ওদিকে কি দেখছেন বাবু? ওদিকে তাকাবেন না,
বিপদ আছে। কি বিপদ? জানেন না, ওই স্কুলে এই সময় কারা থাকে? শুনেছি, তবে নিজে না দেখলে এসব বিশ্বাস করতে চাই না। তবে আপনি তো কাল দেখেছেন আর শুনেওছেন তেনাদের, তারপরেও বিশ্বাস করেন না বলছেন। সেটা তুমি কি করে জানলে ভাই? আমরা সবাই সব জানি বাবু। এই সারা গ্রামে তো ঘুরে বেড়াই, সব খোঁজ রাখি। এও জানি এখন আমাদের মুক্তি আপনার হাতেই নির্ভর করছে। যদিও সবাই মুক্ত হতে চায় না, অনেকে আবার উপভোগ করেছে তাদের নতুন জীবন। ও জীবন বলছি কেন, মরণের পরের পর্যায়। এবার বোধহয় ঠিক বলেছি। বলে চালক নীলাদ্রির দিকে পিছন ফিরে তাকায়। নীলাদ্রির বুঝতে আর বাকি রইল না সে কোনো মানুষ নয়, এক অশরীরী। তারপরেই সে খেয়াল করলো স্কুল ছাড়িয়ে এক অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে চালক। এটা তার কোয়ার্টার যাবার রাস্তা নয়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো সে, তার কথা জড়িয়ে যাচ্ছিল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে তো রাস্তা নয়। আপনাকে আমাদের জগতে নিয়ে যাচ্ছি, একবার ঘুরে আসবেন, চলুন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে লাফ দেয় নীলাদ্রি। পায়ে খানিকটা চোট পায়, তারপরে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই চমকে ওঠে, কারণ ঘুরে ফিরে আবারও সেই স্টেশনের কাছে, সামনে সেই রেল লাইন। পাশে তাকিয়ে দেখে সে ঠেলা গাড়ি আর সেখানে নেই। তবে সেই গাড়ির চালক তার সামনে পিছন ফিরে দাঁড়িয়ে। মাথাটা তার দিকে ঘোরাতেই তার বিভৎস রূপ দেখে কেঁপে উঠল নীলাদ্রি। এক বিকট অট্ট হাসি হাসতে হাসতে রেল লাইনের দিকে এগিয়ে যেতে লাগলো সেই চালক। পরক্ষণে দেখা গেল প্রায় আরো 10-12 জন রেল লাইনের ধারে বসে। তারা নীলাদ্রির দিকে হাত বাড়িয়ে যেন কিছু বলছে তাকে। সেই চালক আবারও তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলাদ্রি কি করবে কিছুই বুঝতে পারছিল না। কোন দিকে পালাবে, কিভাবে বাড়ি ফিরবে, কিছুই মাথায় আসছিল না তার। সে ভয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল। এক সময় সেই চালক তার সামনে এসে বলল, ভয় পেও না বাবু, আমরা তোমাকে কিছুই করব না। অকালে চলে গেছি তো, তাই বড় কষ্টে আছি। এই গ্রামে ঠেলা চালিয়ে রোজগার করতাম। বাড়িতে বউ বাচ্চা, বেশ সুখের সংসার ছিল আমার। তবে এই অকাল মৃত্যু ওদেরও বড় কষ্ট দিল, আর আমিও বড় মায়ায় পড়ে গেছি। তাই মুক্ত হতে চাই এই কষ্ট থেকে, আর আমার মতো এরাও মুক্তি চায়।
তাই তো তোমার কাছে হাত পেতে বলছি, মুক্ত করে দাও আমাদের। দয়া করো বাবু, দয়া করো। আমি কিভাবে তোমাদের মুক্তি করব? কেন? মানিক বাবু তো বলেছে সেই ব্যবস্থাই করুন, আর যদি না করেন তবে আপনাকেও আমাদের জগতে বিচরণ করতে হবে। এই বলে নীলাদ্রির দিকে হাত বাড়াতে লাগলো সেই চালক। পিছনে থাকা আত্মারাও তার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে সামনের দিকে ছুটতে লাগলো নীলাদ্রি। ছুটতে ছুটতে আবারও সে এসে পৌঁছালো সেই স্কুলের কাছে। পরক্ষণে ঘুরে অন্যদিকে যেতে যাবে, মানিক শিলদার পথ আটকালো। আরে কোথায় যাচ্ছ হে ভাইয়া? এসে যখন পড়েইছ, চলো স্কুলের ভিতর থেকে একবার ঘুরে আসা যাক। নীলাদ্রি কিছু বলার মতো অবস্থায় ছিল না, আবার পালাবার মতো সাহসও আর পেল না। তাই কোনো উপায় না পেয়ে ভয়ে ঠোক গিলতে গিলতে মানিকবাবুর পিছু নিল সে। স্কুলের ভেতর পৌঁছে মানিকবাবুর আত্মা তাকে জিজ্ঞেস করলো, ওই যে ওই দিকটা দেখো, কি দেখতে পাচ্ছ? নীলাদ্রি সামনের দিকে তাকিয়ে কাঁপতে লাগলো ভয়। সামনের মাঠে সারি সারি মৃতদেহ সাজানো। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ও কি? ওসব কি? কেন ভয় দেখাচ্ছ আমাকে? কি করেছি আমি? কেন আমার পিছনে পড়েছেন? কাল তো বলেছিলাম তোমায় সব, তাহলে এখন এই প্রশ্নগুলো কেন? দেখো, ওই যে লাশগুলো দেখছো, ওরা সবাই কষ্ট পাচ্ছে। ওখানে আমিও আছি। এই এতগুলো প্রেতাত্মাদের মুক্তি হতে পারে শুধু তোমার মাধ্যমে। কি দেবে না আমাদের মুক্তি? নীলাদ্রি পালাতেই যাচ্ছিল, তবে এক পা এগোতেই এক অলৌকিক শক্তির বশে সে যেন আটকে পড়ল। সামনের দিকে তাকিয়ে দেখল সেই শুয়ে থাকা লাশগুলো উঠে দাঁড়িয়েছে আর তার দিকে এগিয়ে আসছে। ভয়ে নড়তে পারছিল না নীলাদ্রি। তারা যত এগোচ্ছিল ততই ঠান্ডা হয়ে যেতে লাগলো তার সারা শরীর, যেন অবশ হয়ে আসছে তার স্নায়ু। বুকের মধ্যে একটা চাপ অনুভূতি হচ্ছে। একটা সময় পর আর চোখটা খুলে রাখতে পারল না। আর ঠিক তখনই তার কানে এলো সেই অতৃপ্ত আত্মাদের কান্না। সে কান্না শুনে না চাইতেও যেন চোখটা খুলে যায় তার। সেই অতৃপ্ত আত্মাদের বিভৎস রূপ আর তাদের আর্তনাদ সামনে থেকে দেখে যতটুকু সামান্য চেতনা ছিল তাও হারালো নীলাদ্রি। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে চোখ খুলে দেখতে পেল একটা ঘরের মধ্যে সে শুয়ে রয়েছে। উঠতে যাবে এমন সময় একজন মাঝবয়সী লোক তার সামনে এসে বলল, উঠবেন না বাবু, শুয়ে থাকুন। ডাক্তার কিছুক্ষণ আরাম করতে বলেছেন আপনাকে। তবে আমি কোথায় আছি? কি হয়েছিল আমার? আপনি অজ্ঞান হয়ে স্কুলের বাইরে পড়েছিলেন। আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তাই আপনাকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার বাড়িতে নিয়ে এলাম। সব কথাগুলো মনে পড়তেই আবার যেন শরীরটা অবশ হয়ে এলো নীলাদ্রির। আর ঠিক তখনই এক চেনা ডাকে আবারও ঘুরে তাকালো সে। কি ঠিক করলে ভাই? নীলাদ্রি দেখতে পেল সেই ঘরের দরজায় মানিকবাবুর আত্মা দাঁড়িয়ে, আর তার দিকেই তাকিয়ে আছে, মিটিমিটি হাসছে।
এত ভেবো না ভায়া, এসব এখন হতেই থাকবে। যতক্ষণ না তুমি আমার কথায় রাজি হবে এ খেলা এভাবেই চলবে। জানবে তুমি এ গ্রামে এসেছই আমাদের চির মুক্তি দেওয়ার জন্য, তাই যদি ভাবতেই হয় আমাদের মুক্ত করার উপায় ভাবো, এতেই তোমাদের মুক্তি। আমার একটু সময় চাই। এই গ্রামে তেমন কাউকে তো চিনি না। ওরও জানাশোনা কেউ নেই। আচ্ছা, তাই তাই বললে হয় নাকি? দয়া করে একটু সময় দিন, আর আর এভাবে ভয় দেখানোটা বন্ধ করুন। নয়তো আর আপনাদের মুক্ত করার মতো অবস্থাতেও থাকবো না আমি। সেই সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক আশ্চর্য হয়ে কথাগুলো শুনছিল। তারপর বলল, এসব আপনি কি বলছেন বাবু? আমাদের মুক্ত করবেন মানে? আর ভয় কে দেখাচ্ছে? আপনি তো স্কুলের বাইরে পড়েছিলেন, ওখানে গিয়েছিলেন কেন? তাহলে কি স্কুলেই কিছু দেখে আপনি? আপনাকে কি বিশ্বাস করতে পারি? সাহায্য করবেন আমায়? বলুন, সম্ভব হলে অবশ্যই চেষ্টা করব। আমার নাম চারনক, এই পাশের গ্রামে ক্ষেত আছে আমার, চাষ করি। আপনি কি কলকাতার? হ্যাঁ, কালই এসেছি, আজ কাজে যোগ দিয়েছি। তবে এইখানে এসেই আপনাদের গ্রামে ভূতেদের কবলে ফেসে গেছে একদম। চার্নককে সমস্ত ঘটনা খুলে বলল নীলাদ্রি। সবটা শুনে চার্নক উত্তর দিল, আপনি ওই ঘোষ কলোনিতে উঠতে গেলেন কেন? অবশ্য আপনি বা কি বুঝবেন, ওটা একটা ভুতুরে পাড়া। তবে আপনাদের রেলওয়ের লোকেরা কিন্তু সব জানে, তাও কেন এত জায়গা ছেড়ে আপনাদের ওখানেই থাকতে দিল কে জানে। আচ্ছা, কি করবো এবার বলুন দাদা? কিছু একটা উপায় না বের করলে আমার বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। আমাকে টিকতে দিচ্ছে না ওরা। যেভাবেই হোক ওদের মুক্তির ব্যবস্থা করতেই হবে। না না, আপনি আর কাল সকালের আগে ওই কোয়ার্টারে যাবেন না। যদি চান তাহলে আবার আপনার সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটতে থাকবে। আর কথা রইল ভূতেদের মুক্তির, আমি তো একজন তান্ত্রিক খোঁজার ব্যবস্থা করছি। সম্ভব হলে কালকের মধ্যেই। যত তাড়াতাড়ি পুজোর আয়োজন করা যায় ততই ভালো, নইলে ওরা আপনাকে সত্যি শান্তিতে বাঁচতে দেবে না। আচ্ছা, রাতে এখানে থাকতে অসুবিধা হবে না তো? না না, কিসের আবার অসুবিধে? আর অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আপনি যা করলেন এবং করতে চলেছেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। চার্নক মুচকি হেসে হাত জোর করে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে যায়। নীলাদ্রি পাশে রাখা এক গ্লাস জল খেয়ে রাজীবকে ফোন করে বলল সবটা। রাজীব সবটা শোনার পর কিছুই বলতে পারছিল না। নীলাদ্রি উত্তর দেয়, দেখা যাক চার্নক দাদা কি ব্যবস্থা করেন। অনেক আশায় আছি। তুমিও আমার সাথে থেকো ভাই। সে আর বলতে দাদা, অবশ্যই তোমার সাথে আছি। আর তান্ত্রিকের কাছে যেতে হলে আমাকেও সাথে নিয়ে যেও। তবে আমি শুধু ভাবছি, কি ভয়ানক ঘটনাই না ঘটলো তোমার সাথে। আমি হলে হয়তো আর কেনই ফিরতাম না। কে জানে কেন বেছে বেছে আমার পিছনেই পড়ছে এরা। আসলে সবাই তো ভয় পায়, আর তুমি সেখানে কত সাহসী, তাই হয়তো তোমাকে টার্গেট করেছে ওরা। আর এর আগে তো তেমন কাউকে পায়নি, তাই। আর সব সাহস আমার মোটামুটি মাথায় উঠে গেছে। নয় আর অজ্ঞান হয়ে গেলাম কেন? দাদা, অতগুলো প্রেতাত্মা একসাথে দেখলে যে কেউ জ্ঞান হারাতে বাধ্য। আমি হলে তো হার্ট ফেল করে ফেলতাম।
যাই হোক, তুমি এখন একটু রেস্ট নাও, আর তেমন হলে কাল অফিসে এসো না, আমি বড় স্যারকে বলে দেব। ফোনটা রেখে দিল রাজীব। চানক রাতের খাবার নিয়ে এলো, রুটি আর তরকারি। বলল, ভাই তাড়াতাড়ি এইটুকুই করতে পারলাম, রাত তো অনেক হলো, খেয়ে নাও, আর কালকেই কিছু একটা ব্যবস্থা করা যাবে। খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল নীলাদ্রি। তবে ঘুমের মধ্যে কখনো সেই স্কুল, কখনো সেই ঠেলা গাড়ির চালক, আবার কখনো বা সেই স্কুলের মাঠে রাখা সারি সারি লাশগুলো বারবারই তার চোখের সামনে যেন ভাসতে লাগলো। মাঝরাতে এক বিকট কান্নার শব্দে থরফরিয়ে উঠে বসল। ভালো করে শুনল, মনে হলো যেন তার ঘরের বাইরে বসে কারা কাঁদছে। এক গ্লাস জল খেয়ে কানে বালিশ চাপা দিয়ে আবার শুয়ে পড়ল সে। অনেক কষ্টে ঘুম আসল। কে যেন ঠেলা দিতেই ভোরবেলা ঘুমটা ভেঙে যায় নীলাদ্রির। কিন্তু চোখ খুলে দেখতে পায় ঘরের মধ্যে সে একা। বুঝতে পারল এও কোনো অশরীরীর কাজ, হয়তো মানিকবাবুর আত্মা, যিনি সব সময় তার পাশেই ঘুরছে। মনে মনে বলে উঠল, ও কবে যে এদের মুক্তি দিতে পারবো, আমি যেন বেশি শান্তি পাবো। সকাল হতেই নিজের কোয়ার্টারে চলে যায় সে। তবে দরজা খুলতে দেখতে পায় সারা ঘরে ধূপকাঠির গন্ধে ম করছে। সে বুঝতে পারল তার অনুপস্থিতিতে সেই ঘরে অতৃপ্ত আত্মাদের দাপট চলেছে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বসল সে। বগলু চা দিতে এসে বলল, কাল রাতে কোথায় ছিলেন স্যার? এই এসে ফিরে গেলাম। একটা বন্ধুর বাড়ি ছিলাম ভাই, সরি, জানানো উচিত ছিল বোধহয়। তবে স্যার দরজা তো ভিতর দিকে বন্ধ ছিল। কি? ও তার মানে চাকি এখন চলতেই থাকবে যতক্ষণ আমি ওদের কথাটা বলতে গিয়েও চুপ করে গেল সে। তারপর মগলু চলে যেতেই মাথায় হাতে বসে পড়ল সে। এমন সময় ফোনটা বেজে উঠল তার। চানক ফোন করেছে। ভাই, ভালো একজন তান্ত্রিকের খোঁজ পেয়েছি, এখনই সম্ভব হলে যাবে? আর কোনো প্রশ্ন না করে নীলাদ্রি তৈরি হয়ে চলে গেল। তান্ত্রিক সমস্ত ঘটনা শোনার পর বলল, এই এতগুলো প্রেতাত্মার মুক্তির কাজ অত সহজ হবে না, বুঝলে? এ মারাত্মক কঠিন কাজ। 271 জন মারা গিয়েছিল তো, সেই এতগুলো মাথার খুলি লাগবে আমার। পারবে এনে দিতে? কিছু আমি জোগাড় করে নেব, তবে কিছু বলতে 10-12 খান, বাকিটা তোমাদেরই দিতে হবে। আর তারপরেই পুজোর প্রক্রিয়া শুরু করতে পারবো। এই কথা শুনে আর কারোর কিছুই বলার ছিল না, কারণ এই কাজ সত্যিই অসম্ভব। নীলাদ্রি কেবল জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, আর কি কোনো উপায় নেই? আছে, তবে মুশকিল হলো এরা সবাই কিন্তু মুক্ত হতে চায় না। অনেকেই উপভোগ করছে, তারা কিন্তু বাধা সৃষ্টি করবে। আমি 12টা খুলি নিয়ে এসে ওতে শ্মশানের ছাই আর মাটি মাখিয়ে তাতে মন্ত্র জপ করে দেব, আর 271টা পিণ্ড তৈরি করব। তোরা সেগুলো রেল লাইনের ওপর সাজিয়ে রেখে আসবি, ওটাই ওদের আসল থাকার জায়গা। ওরা যদি পিণ্ডগুলো খায় তবেই ওরা মুক্ত হবে। এবার ওরা খাবে কি না এটাই দেখবার। যদিও আমি ওদের
পুরো বশীভূত করে নেব। তবুও তা কতটা কাজ দেবে সেটাই দেখার। আর এই কাজ করতে হবে সামনের পূর্ণিমার রাতে, অর্থাৎ ঠিক আর 2 দিন পর। আর এই কাজটা তোকে একা করতে হবে, মানে পিণ্ড খাবার বিষয়টা তোকেই নিশ্চিত করতে হবে, বুঝলি? কথাটা নীলাদ্রিকে উদ্দেশ্য করেই বললেন তান্ত্রিক। এবার তোরা যা, আমি সব আয়োজন হয়ে গেলে জানাবো। সবাই চলে গেল। নীলাদ্রি রাস্তায় যেতে যেতে রাজীবকে বলল, আচ্ছা, সবাই যদি পিণ্ড না খায় তবে তো এই কাজ সফল হবে না। আর যতই বশীভূত করুক, 271 জনের খাওয়ার ব্যাপারে আমি কিছুতেই নিশ্চিত হতে পারছি না। দেখলে না, তান্ত্রিক নিজেই নিশ্চিত হতে পারছেন না। আমার মনে হয় এই তান্ত্রিক খুব ভালোভাবেই কাজটা সম্পন্ন করতে পারবে। তোমরা অযথাই চিন্তা করছো ভাই। তাই যেন হয় দাদা। আচ্ছা নীলাদ্রিদা, আজ আমার বাড়ি চলো তুমি। 4 নং দাদা, আপনিও বাড়ি যান। আর 2 দিন পরে অর্থাৎ পূর্ণিমার রাতে আমাদের আবার দেখা হবে। 4 নং চলে গেল। নীলাদ্রিকে নিজের বাড়ি অর্থাৎ ওর কোয়ার্টারে নিয়ে গেল রাজীব। দুজনেই বেশ ক্লান্ত বোধ করছিল, তাই বাড়ি গিয়েই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল ওরা। হঠাৎই কিসের একটা শব্দ পেয়ে ঘুমটা ভেঙে যায় নীলাদ্রির। চোখ খুলে চারিদিকে দেখতে থাকে, তবে আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ এভাবেই বসে রইল নীলাদ্রি। তারপর আবারও যেই শুয়েছে, ওর কানের কাছে ফিস ফিস করে কেউ এসে বলল, যেখানেই যাও আমায় পাবে। ধরফরিয়ে উঠে বসল সে। বুঝতে পারল মানিকবাবু এত সহজে তার পিছন ছাড়বে না। পূর্ণিমাটা এলে বাঁচিয়ে, শান্তির ঘুমটা তার পরেই আসবে। উঠে দরজার বাইরে বাথরুমে গেল সে। তবে বাথরুম থেকে বেরোতেই বুকটা ধরফর করে উঠল তার, কারণ সামনে মানিকবাবু এবং আরো একজন প্রেতাত্মা দাঁড়িয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে। বুকে একবার হাত রেখে নীলাদ্রি অনুভব করল হৃদস্পন্দন অনেকটা বেড়ে গিয়েছে তার। একখানা ঢোক গিলে সে জিজ্ঞেস করল, কেন কেন ভয় দেখাচ্ছেন আমাকে? আপনাদের মুক্তির ব্যবস্থা তো হয়ে গেছে। কালকের দিনটা অপেক্ষা করুন না, তারপরেই তো পূর্ণিমা। প্রেতাত্মারা জোরে জোরে হেসে উঠল, তারপরেই মিলিয়ে গেল। নীলাদ্রি ঘরে এসে 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়ল আবারও। রাজীবকে আর কিছুই বলল না। এরপর এলো পূর্ণিমার রাত। তান্ত্রিক রেল লাইনের কাছেই একটা মন্দিরের বাইরে সমস্ত আয়োজন সেরে বসে পড়লেন। 271টা পিণ্ড বানিয়ে তাতে বশীভূত মন্ত্র ফোঁকে নীলাদ্রিকে দিয়ে তান্ত্রিক বললেন, এই নে, এগুলো তাড়াতাড়ি রেল লাইনের ধারে রেখে আয়। এমন ভাবে রাখবি যাতে ওদের চোখে পড়ে। আর খেয়াল রাখবি যাতে কোনো কুকুর বিড়াল এগুলো না খায়। আমি ততক্ষণ এই 12টা কঙ্কালের 271টা টুকরো করে ওদের ছাই মাখাই। ওদের পিণ্ড খাওয়া হয়ে গেলেই এগুলো আগুনে ভস্মীভূত করে দেব। যা যা যা, যত তাড়াতাড়ি যা। রাত 2টোর মধ্যেই এ কাজ শেষ করতে হবে। নীলাদ্রি রেললাইনের ধারে গিয়ে পিণ্ডগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। হঠাৎই তার মনে হলো তার
ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। ঘাড় ঘুরিয়ে দেখতে পেল একজন যুবক তিক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। কেন মুক্ত করছো আমাদের? আমরা তো বেশ আছি, এই গ্রাম আমাদের, আমরা যাব না। তবে এই কথা বলতেই সে গিয়ে রেল লাইনের ধারে থাকা একখানা পিণ্ড উঠিয়ে খেয়ে অদৃশ্য হয়ে গেল। নীলাদ্রি বুঝতে পারল তান্ত্রিক তাকে বশীভূত করেছে। আর কিছুক্ষণ পরেই সে দূর থেকেই দেখতে লাগলো সেই পিণ্ডগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর একটা সময় পর আর একখানা পিণ্ড অবশিষ্ট রইল না। সামনে গিয়ে সে নিশ্চিত হলো যে সবগুলোই আত্মারা খেয়েছে। এদিকে তান্ত্রিকের কাছে রাজীব আর চার্নক বসেছিল। নীলাদ্রি তান্ত্রিকের কাছে গিয়ে জানালো, বাবা, পিণ্ডগুলো খেয়ে নিয়েছে ওরা, এবার কি করণীয়? ব্যাস, তোর আর কিছুই করার নেই রে বাছা, বসে পড়। এবার যা করার আমি করব। এই কঙ্কালের টুকরোগুলোয় 271 জনের আত্মাকে বন্দি করেছি আমি। ওরা প্রথমে বশীভূত হয়ে পিণ্ড খেয়েছে, এবার এই আগুনে বশীভূত করতে পারলেই ওরা মুক্ত। তবে এই কাজ শুরু করতে অনেক শব্দ পাবি, বিচলিত হওয়া যাবে না কিন্তু। মন শক্ত করে বস তোরা। চার্নক, রাজীব এবং নীলাদ্রি একে অপরের হাত শক্ত করে ধরে বসল। তারপর একে একে কঙ্কালের টুকরোগুলো ভস্মীভূত করতে লাগলো তান্ত্রিক। চারিদিক অতৃপ্ত আত্মাদের চিৎকারে যেন গর্জে উঠতে লাগলো। কখনো আবার বিকট সম্মিলিত কান্নায় কান পাতা যাচ্ছিল না। সবাই কান চেপে নিল। তারপরেই এক সময় তারা দেখতে পেল ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে। তান্ত্রিক বলল, এই ধোঁয়াগুলোর মানে বুঝিস? সবাই মাথা নেড়ে না জানালো। এর মানে ওরা একে একে মুক্ত হচ্ছে। প্রথমে চিৎকার করে কেঁদে কষ্টটা প্রকাশ করছে, আর তারপরে ধোঁয়া হয়ে অর্থাৎ হাওয়ায় চিরবিলীন হয়ে যাচ্ছে। চিৎকার কান্নাকাটির খেলা এক সময় শেষ হলো। চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল, সেটাও এক সময় আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতে লাগলো। কাজ সম্পূর্ণ হলো। এবার থেকে এই মতিগঞ্জ অতৃপ্ত আত্মাদের রাজত্ব থেকে মুক্ত হলো। সবাই এবার এখানে শান্তিতে থাকতে পারবি, আর ওরাও ইহলোকে শান্তিতে থাকবে। একসময় নতুন জন্ম নেবে। আমি এবার চলি রে। তিনজনেই তান্ত্রিকের পা ছুঁয়ে প্রণাম করল। তান্ত্রিক চলে গেলে চার্নক বিদায় নিল সেখান থেকে। তারপর রাজীব বলল, চলো আজ তোমার ঘোষ কলোনিতে যাই, আর তো কোনো ভয় নেই। অত রাতে কোনো ঠেলাগাড়ি ছিল না, তাই হেঁটেই ঘোষ কলোনিতে পৌঁছলো ওরা। ওখানে হালকা আলো জ্বলছিল। চারিদিকে যেন আর সেই থমথমে পরিবেশ নেই। নিঝুম রাত হলেও সেখানে অলৌকিক আবহ যেন এক নিমেষেই উধাও হয়েছে। হাসি মুখে নিশ্চিন্ত হয়ে রাজীবকে নিয়ে তার কোয়ার্টারে ঢুকল নীলাদ্রি। রাত অনেকটাই হয়েছিল, ঘড়িতে প্রায় 2:45। দুজনেই শুয়ে পড়ল। তবে ঠিক 15 মিনিটের মাথায় আবারও একটা শব্দে উঠে বসল নীলাদ্রি। রাজীবকে উঠিয়ে বলল, কিছু শুনলে? ওই দেওয়ালের ওপারে
পেলে শব্দ, ওই যে আবার। কি বলছো এসব? কেমন শব্দ? নিশ্চয়ই তুমি আগের কথাগুলো ভাবছো, তাই এরকম মনে হচ্ছে। স্বাভাবিক স্বাভাবিক, ভুলতে তো সময় লাগবে। শুয়ে পড়ো, কোনো ভয় নেই। আর মতিগঞ্জ তো এখন আত্মাদের কবল থেকে মুক্ত। আরে দেখলে না, তান্ত্রিক তো নিশ্চিত করলো আমাদের। কথাটা শেষ হতেই রাজীব স্পষ্ট শুনল তার পেছনের দেওয়াল থেকে টোকা মারা শব্দ আসছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল দুজনের। তারপরেই সেই ঘরের চার দেওয়াল জুড়ে সেই ঠক ঠক শব্দ চলতে লাগলো। একটা সময় পর কেউ যেন ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলল, কে বলল মতিগঞ্জ প্রেতাত্মাদের কবল থেকে মুক্ত হয়েছে? আমি তো আছি। হ্যাঁ, এবার থেকে আমি রাজত্ব করব মতিগঞ্জে একা। বিকটভাবে হাসতে লাগলো কোনো এক মুক্তি না পাওয়া অতৃপ্ত প্রেতাত্মা, যে এখনো রয়ে গেল মতিগঞ্জেই। হয়তো সে পিণ্ড খায়নি, সেটা পড়ে আছে সেই রেল লাইনের ধারেই, অথবা ওর পিণ্ডটা নীলাদ্রির দৃষ্টি এড়িয়ে কোনো কুকুর বা বিড়াল বা অন্য কোনো প্রাণী খেয়েছে। রাজীব আর নীলাদ্রি দুজনেই তখনকার মতো জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। শেষ হলো আমাদের আজকের গল্প প্রেতপুরী মতিগঞ্জ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।